আচ্ছা, একটা বইয়ের দাম সর্বোচ্চ কত হতে পারে? 500, 1000, 10,000 নাকি 1 কোটি? আমি জানি তোমাদের মধ্যে অনেকে আমাকে পাগল ভাবছো। তোমাদের মনে হচ্ছে, আরে ভাই, সামান্য একটা বইয়ের দাম কখনো 1 কোটি টাকা হতে পারে? কিন্তু যদি আমি তোমাকে বলি, পৃথিবীতে এমন একজন মানুষ আছে যিনি একটি বই কেনার জন্য 1994 সালে খরচ করেছিলেন 30.8 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান সময়ের বাংলা টাকায় যা প্রায় 550 কোটি টাকারও বেশি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, বর্তমান সময়ের হিসেবে বইটি কিনতে তিনি খরচ করেছিলেন প্রায় 550 কোটি টাকার বেশি। কিন্তু কে ছিলেন ওই ব্যক্তি, আর কেনই বা একটা বইয়ের পেছনে এতগুলো টাকা খরচ করেছিলেন? বইটির ভিতরে কি এমন আছে, আর কেই বা এই বইটির লেখক? বইটির লেখক ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, আর তার লেখা ওই বইটির নাম ছিল কোডেক্স লিসেস্টার, সংক্ষেপে যাকে কোডেক্স হ্যামার বলা হয়। লিওনার্দো দা ভিঞ্চির ওই বইটিতে বিজ্ঞান, শিক্ষা ও টেকনোলজির ভবিষ্যৎ লেখা ছিল। বর্তমানে আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করছি সেগুলো প্রায় আরও 500 বছর আগেই ভিঞ্চি তার বইয়ে লিখে দিয়েছিল। তাই তো 1994 সালে একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাতারে প্রথমে থাকা মাইক্রোসফট কোম্পানির ফাউন্ডার বিল গেটস বইটি কিনতে এতগুলো টাকা খরচ করেছিলেন, কারণ তিনি জানতেন বইটি এত বেশি পাওয়ারফুল যে এটি পুরো পৃথিবীর ভবিষ্যৎটাই বদলে দিতে পারে। ইতিহাসের পৃষ্ঠায় কিছু নাম চিরকালই উজ্জ্বল হয়ে থাকে, আর লিওনার্দো দা ভিঞ্চি হলেন তাদের মধ্যেই একজন। তিনি শুধু একজন চিত্রশিল্পী নন, ছিলেন একজন ইঞ্জিনিয়ার, ম্যাথমেটিশিয়ান, আর্কিটেক্ট এবং সেই সাথে একজন বিজ্ঞানী। তার প্রতিভা আর নতুন নতুন আবিষ্কারের প্রতি আগ্রহ আজও মানুষকে অনুপ্রেরণা দিয়ে যায়। নগর বায়োস্কোপের আজকের ভিডিওতে আমরা তোমাকে জানাবো লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে, যাকে বলা যেতে পারে ইতিহাসের অন্যতম এক প্রতিভাবান মানুষ। লিওনার্দোর জীবনের গল্পটাই আজ তোমরা জানতে চলছো, তাই না টেনে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজ তুমি এই ভিডিও থেকে অনেক কিছু জানতেও শিখতে চলছো। তো চলো শুরু করা যাক। লিওনার্দো দা ভিঞ্চির জন্ম হয়েছিল 1452 সালের 15 এপ্রিল ইতালির ফ্লোরেন্সের কাছে ছোট্ট একটা গ্রাম আনচিয়ানোতে। তবে তার জন্মটা ছিল তখনকার সমাজের দৃষ্টিতে অবৈধ, কারণ তার বাবা শের পিয়েরো দা ভিঞ্চি ছিলেন এক নামকরা আইনজীবী এবং মা ক্যাটেরিনা ছিলেন এক সাধারণ কৃষক কন্যা। অবৈধ সন্তান হওয়ার কারণে লিওনার্দো তার বাবার নামের উত্তরাধিকারী পাননি। তবে ভাগ্য ভালো যে তার বাবা তাকে অস্বীকার করেননি, বরং তিনি লিওনার্দোর দায়িত্ব নেন এবং নিজ বাড়িতেই বড় করেন। যদিও তার মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল বেশ দুর্বল। লিওনার্দো যতটুকু জ্ঞান লাভ করতে পেরেছেন কিংবা শিক্ষিত হতে পেরেছেন, সবটাই ছিল তার একান্ত নিজের প্রচেষ্টা। কারণ অবৈধ সন্তান হওয়ায় সেই সময় তার আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের কোনো সুযোগ ছিল না। তৎকালীন সমাজে ছিল না তার কোনো স্বীকৃতি কিংবা অধিকার। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি নিজের কৌতূহল ও পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে সবকিছু শিখেছিলেন। তিনি প্রকৃতি থেকে শুরু করে মানুষের আচরণ, এমনকি পাখির ওড়ার ধরনও, আকাশের তারাগুলো পর্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। তিনি নিজে নিজে লিখতেও আঁকতে শিখেছিলেন, আর এজন্য তার খাতাগুলো ছিল গবেষণার এক আশ্চর্য নথি। লেখার কথা যখন বলেই ফেললাম, তাহলে তোমাদের একটা মজার গল্প শোনাই। লিওনার্দো স্বাভাবিকভাবেই ছিলেন বাঁহাতি, তবে তিনি এমনভাবে লিখতেন যা সাধারণ চোখে দেখলে পড়া যেত না, কারণ তিনি তার লেখাগুলো আয়নার বিপরীতে উল্টো করে লিখতেন। ফলে আয়নার মধ্যে প্রতিফলিত করার পরই তার লেখাগুলো পড়া যেত, এর আগে নয়। অনেকে মনে করেন এটি ছিল তার সৃজনশীল চিন্তার এক অভিনব উপায়, যা তাকে সবার চেয়ে আলাদা করেছে। আবার অনেকেই বলতো তার থিওরিগুলোকে যেন অন্য কেউ চুরি করতে না পারে, সেজন্য এই পদ্ধতি তিনি ব্যবহার করতেন। কিন্তু তুমি কি আগে কখনো কোথাও এমনটা শুনেছিলে যে কোনো মানুষ তার লেখাগুলো স্বাভাবিকভাবেই আয়নার বিপরীতে উল্টোভাবে লিখে? আমি শিওর তুমি শোনোনি। যেহেতু লিওনার্দোর বাবা একজন নামকরা আইনজীবী ছিলেন, তাই তিনি চেয়েছিলেন ভিঞ্চিও আইনি বিষয়ে পড়াশোনা করুক। কিন্তু ছোট থেকেই ভিঞ্চির মনোযোগ ছিল চিত্রকলার দিকে। অবশেষে বাবার অনুমতিতে তিনি বিখ্যাত চিত্রশিল্পী আন্দ্রেয়া দেল ভেরুক্কিওর স্টুডিওতে যোগ দেন, আর সেখান থেকেই তার প্রতিভার প্রকৃত বিকাশ শুরু হয়। জানলে অবাক হবে, আধুনিক বিমান আবিষ্কারের প্রায় 400 বছর আগে ভিঞ্চি উড়োজাহাজের নকশা করেছিলেন। কিন্তু কিভাবে একজন রেনেসাঁ যুগের মানুষ এতগুলো বছর আগে বিমানের নকশা করতে পারলো? এই উড়োজাহাজের মডেল তৈরির পেছনে আছে আরেক রহস্য। লিওনার্দো দা ভিঞ্চির ছোটবেলার একটি গল্প পাওয়া যায় তার নোটবুক থেকে। তিনি লিখেছিলেন, একবার এক বিশাল চিল এসে তার দোলনার উপর বসেছিল এবং তার ডানা ওড়ানোর ধরন দেখে তিনি বেশ অবাক ও মুগ্ধ হয়েছিলেন। সেই চিলটির ওড়া দেখে ভিঞ্চির মনে প্রশ্ন আসে, মানুষ কি উঠতে পারে? ব্যাস, প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে বানিয়ে ফেলেন উড়োজাহাজের মডেল। লিওনার্দোর সবচেয়ে বিখ্যাত উড়োজাহাজের নকশা হলো অর্নিথপ্টার, যা ছিল মূলত পাখির মতো উড়োজাহাজ। এটি এমন একটি যন্ত্র যা পাখির মতো ডানা মেলে ওড়ে, যা দেখতে অনেকটা পাখি বা বাদুড়ের মতো। উড়োজাহাজের মডেলটিতে দুটো বিশাল ডানা ছিল, যা মানুষের হাত ও পা দিয়ে নাড়ানো যেত। লিওনার্দোর আরেকটি অবিশ্বাস্য নকশা হলো ইয়ারক্রু, যা দেখতে অনেকটা আধুনিক হেলিকপ্টারের মতো। 1502 সালে লিওনার্দো দা ভিঞ্চি চেসারে বর্জিয়ার সামরিক প্রকৌশলী হিসেবে কাজ করেছিলেন। তিনি যুদ্ধক্ষেত্রে সবসময় নতুন নতুন টেকনোলজি ব্যবহারে আগ্রহী থাকতেন। এরই ধারাবাহিকতায় তিনি একটি ট্যাঙ্কের নকশা করেন, যা দেখতে একটি চলমান দুর্গের মতো।
ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে লোহার আবরণে ঢাকা ছিল, যাতে শত্রুপক্ষের তীর বা বন্দুকের গুলি প্রবেশ করতে না পারে। 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী তাদের প্রথম কার্যকর ট্যাঙ্ক মার্কাই ট্যাঙ্ক ব্যবহার করে, যা লিওনার্দোর নকশা করা ট্যাঙ্কটির সাথে প্রায় মিলে যায়। 1480-র দশকে লিওনার্দো ভেনিস শহরে বসবাস করতেন। সেই সময় ভেনিসের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল ওসমানীয় নৌবাহিনী। লিওনার্দো এমন একটি পরিকল্পনা করেন যেখানে ডুবুরিরা পানির নিচ থেকে শত্রুদের জাহাজে আক্রমণ করতে পারবে। এই চিন্তা থেকেই তার মাথায় স্কুবা ডাইভিং স্যুটের ধারণা আসে। তার তৈরি করা মডেলটি ছিল আধুনিক স্কুবা ডাইভিং গিয়ারের প্রাথমিক ধারণা। 1943 সালে জ্যাকিব কুস্টে এবং এমিল গ্যাগন স্কুবা ডাইভিং স্যুট তৈরি করেন, যা ছিল মূলত লিওনার্দোর ধারণার একটি বাস্তবিক রূপ। লিওনার্দো দা ভিঞ্চি 1502 সালে এক অভিনব সেতু নির্মাণের পরিকল্পনা করেছিলেন, যদিও তা তখনকার সময়কালের চেয়ে বেশি অ্যাডভান্স টেকনোলজির ছিল। তিনি ব্রিজটির নাম রেখেছিলেন গোল্ডেন হর্ন ব্রিজ। তবে সেই সময় যথাযথ প্রযুক্তির অভাবে ব্রিজটিকে স্থাপন করা না গেলেও 2001 সালে নরওয়েতে লিওনার্দোর নকশার উপর ভিত্তি করে একটি ছোট্ট সংস্করণে কাঠের সেতু তৈরি করা হয়। লিওনার্দো দা ভিঞ্চির চিকিৎসা ও মানবদের সংক্রান্ত গবেষণাগুলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি শতাধিক মানুষের মৃতদেহ কাটাছেঁড়া করে তাদের অঙ্গ প্রত্যঙ্গের গঠন বিশ্লেষণ করেন। তার নোটবুকে পাওয়া গিয়েছে অস্থি, পেশি, স্নায়ু, রক্তনালী ও অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সঠিক চিত্র। তার গবেষণার মাধ্যমে প্রথমবারের মতো মানবদের বাস্তবসম্মত অঙ্কন পাওয়া যায়। লিওনার্দো প্রথম হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ চিহ্নিত করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে রক্ত প্রবাহ একমুখী এবং হৃৎপিণ্ড পাম্পের মতো কাজ করে, যা পরবর্তীকালে উইলিয়াম হার্ভে নিশ্চিত করেন। তিনি গর্ভবতী মহিলার দেহ ও গর্ভের শিশুর বিকাশ নিয়ে গবেষণা করেন। তার আঁকা ভ্রূণের চিত্র আজও আধুনিক জীববিজ্ঞানকে হতভম্ব করে দেয়। তিনি চোখের লেন্সের কাজ ও আলোর প্রতিফলনের প্রভাব বিশ্লেষণ করেন, আর এই গবেষণার পরবর্তীতে অপটিক্স ও চক্ষু চিকিৎসার প্রাথমিক ভিত্তি হয়ে ওঠে। লিওনার্দো দা ভিঞ্চির রোবোটিক নাইট হল ইতিহাসের প্রথম কার্যকরী রোবট। 1495 সালে ভিঞ্চি তার মেধা ও ইঞ্জিনিয়ারিং দক্ষতা ব্যবহার করে এটির নকশা তৈরি করেছিলেন। ভিঞ্চি তৎকালীন শাসক লুডোভিকো স্পোর্জার অনুরোধে এক রাজকীয় অনুষ্ঠানের জন্য এই রোবট আবিষ্কারের চিন্তাভাবনা থেকে ওই মডেলটি তৈরি করেন। ভিঞ্চির আঁকা চিত্র এবং নকশাগুলো থেকে বোঝা যায় যে রোবোটিক গিয়ার, চাকা, পাল্লা এবং ক্যামেরার সকল কিছু প্রযুক্তির সাহায্যে হতো। 1950-এর দশকে বিজ্ঞানী কার্ল সাগান লিওনার্দোর ওই নকশাগুলি খুঁজে বের করেন। পরবর্তীতে 2002 সালে মার্ক রোশিন নামের একজন রোবট বিশেষজ্ঞ এই নকশাগুলোর উপর ভিত্তি করে একটি কার্যকর রোবট তৈরি করেন, যা প্রমাণ করে যে ভিঞ্চির নকশা ও মডেলগুলো বাস্তবে কাজ করতে সক্ষম ছিল। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং আলোচিত চিত্রকর্মগুলোর মধ্যে অন্যতম। মোনালিসা চিত্রকর্মটি লিওনার্দো দা ভিঞ্চি 1503 থেকে 1506 সালের মধ্যে আঁকা শুরু করেন, যদিও অনেকেই মনে করেন তিনি 1517 সাল পর্যন্ত এটি নিয়ে কাজ করেছিলেন। মোনালিসা সবচেয়ে বেশি পরিচিত তার রহস্যময় হাসির জন্য। এই হাসি কখনো মনে হয় আনন্দময়, আবার কখনো মনে হয় দুঃখময়। মোনালিসার আরেকটি আকর্ষণীয় দিক হলো তার চোখের দৃষ্টি। যেদিক থেকেই তুমি চিত্রকর্মটি দেখো না কেন, মনে হবে ছবিতে থাকা মোনালিসা সরাসরি তোমার দিকে তাকিয়ে আছে। এটি দা ভিঞ্চির আই ট্র্যাকিং ইফেক্ট বা ফলোইং আইলুশন নামে পরিচিত এক ধরনের চিত্রকলার কৌশল। 2011 সালে এক গবেষক মোনালিসার চোখের ভিতরে ক্ষুদ্র অক্ষর ও সংখ্যা খুঁজে পান, যা দা ভিঞ্চির কোনো সাংকেতিক বার্তা হতে পারে। যদিও এটি লিওনার্দোর অন্যতম মাস্টারপিস, তবে মোনালিসা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে 1911 সালে, যখন এটি প্যারিসের লুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়। ইতালির এক ব্যক্তি ভিনসেন্জো পেরুজিয়া এই চুরিটি করেন এবং 2 বছর পর এটি উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকে মোনালিসা সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং বিশ্বব্যাপী এটি জনপ্রিয়তা লাভ করে। আজকের দিনে মোনালিসা অমূল্য ধন হিসেবে বিবেচিত হয়, যদিও কখনোই এটি নিলামে বিক্রি হয়নি। তবে এর আনুমানিক মূল্য $860 মিলিয়ন বা তারও বেশি হতে পারে বলে মনে করা হয়। লিওনার্দো তার জীবনে কখনোই এক জায়গায় থেমে থাকেননি। তিনি বিশ্বাস করতেন জ্ঞান কখনোই যথেষ্ট নয় এবং এই দৃষ্টিভঙ্গি তাকে বহুমুখী প্রতিভা উপহার দিয়েছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।